আজকে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 3 ম্যাথমেটিক্স কোয়েশ্চেন ক্লাস 10-এর কোয়েশ্চেনগুলো সলভ করব। বোঝানোর চেষ্টা করব তোমাদের যে কীভাবে অঙ্কগুলো সলভ করতে হয়, এবং অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। তো হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথসম্যানিয়া। তো চলো শুরু করা যাক। তো দেখো, তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন আছে যে যুক্তি দিয়ে প্রমাণ করি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো আগে ছবিটা আঁকা যাক। একটা ফার্স্টে বৃত্ত আঁকতে হবে, তারপরে চতুর্ভুজ আঁকতে হবে এইভাবে, এখান থেকে ডট ডট করে নাম দিতে হবে এ বি সি ডি, আর এখানে ও। তো এই উপপাদ্যটা আমি আমার মতো সলভ করে বোঝানোর চেষ্টা করব। যদি মনে হয় তোমরা অন্য কোনো বই ফলো করে এই উপপাদ্যটা সলভ করতে পারো, তোমরা করতে পারো। তো যেটা বুঝতে পারবে সেটাই করবে। তো দেখে নেওয়া যাক আজকের এটা উপপাদ্যটা কীভাবে সলভ করতে হয়। তো বুঝতেই পারছো এটা একটা উপপাদ্য, একটু বড় হবে, তো আমি যথাসম্ভব চেষ্টা করব এটা একটু জুম করে দেখানোর। তো এটা ফার্স্ট যেটা লিখবে সেটা হচ্ছে প্রদত্ত 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 কি হয়েছে এখানে, ও কেন্দ্রীয় একটি বৃত্তের এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তো আগে সেটা লিখতে হবে, ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, এবার যেটা করতে হবে প্রমাণ করতে হবে, তার মানে এটা হচ্ছে প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় কি, এখানে দুটো জিনিস প্রমাণ করতে হবে। দেখো, একটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি, মানে হচ্ছে যদি আমি বি কোণ নিই, সঙ্গে নিতে হবে ডি কোণ। তাহলে বি কোণকে ডিফাইন করবে কিভাবে, এ বি সি। তাহলে লিখতে হবে অ্যাঙ্গেল এ বি সি প্লাস বি এর সঙ্গে এর বিপরীত কোণটা কোনটা আছে, ডি, অর্থাৎ ডি মানে এ ডি সি। অ্যাঙ্গেল এ ডি সি সমান কত, দুই সমকোণ, আর সমকোণের চিহ্ন এটা, তোমরা সমকোণ লিখতে পারো অথবা এই চিহ্নটা দিতে পারো। আর একটা আছে সেটা হলো যে এ কোণ আর হচ্ছে সি কোণ। এ কোণকে ডিফাইন করবে কিভাবে, বিএডি, অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল সি কোণকে ডিনোট করবে বিসিডি করে, বিসিডি সমান সমান দুই সমকোণ। ঠিক আছে, এটা আমি লিখলাম, এমনি ইচ্ছা হলো তাই। আচ্ছা, নেক্সট কি করতে হবে, অঙ্কন। কি অঙ্কন করলাম আমরা, দেখো অঙ্কন এখানে যেটা ডট ডট করে লিখেছি সেটা হচ্ছে অঙ্কন, অর্থাৎ এ ও ও সি যুক্ত করলাম, এটা লিখবে। কি কি যুক্ত করলাম, এ ও এবং ও সি বা সিও যুক্ত করলাম। এবার করতে হবে প্রমাণ। তো দেখো, এটা একটু ছোট, মানে জায়গাটা ছোট বলে আমাকে এখানে হয়তো দুবার বসতে হতে পারে। তো তোমরা তাড়াতাড়ি করে খাতা পেন বার করে লেখা স্টার্ট করে দাও, যাতে করে আমি এখানে আসার পর এটা মুছতে হবে, তো ততক্ষণে যেন তোমাদের লেখা হয়ে যায়। ঠিক আছে, তো 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 দেখো প্রমাণ করবে কি হবে, প্রমাণ লিখলাম। তো দেখো কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ হচ্ছে এওসি। প্রবৃদ্ধ কোণ মানে দেখো এটা নিশ্চয়ই প্রবৃদ্ধ কোণ হবে না, এওসি মানে এইটা। তাহলে লেখো কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও সি ও বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল, দেখো বৃত্তস্থ কোণ কোনটা, এবিসি, অ্যাঙ্গেল এ বিসি। তাহলে কোন দুটো কোণ নিলাম, একটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ এওসি মানে এ ও সি উপরের দিকটা, আর বৃত্তস্থ কোণ এবিসি মানে হচ্ছে এ বিসি মানে এই কোণটা। ঠিক আছে, এবার দেখো তোমরা জানো যে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও সি সমান সমান 2 অফ এবিসি, কারণ তোমরা পড়েছো
অন্তস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে লেখা যায় প্রবৃদ্ধ এওসি সমান সমান 2 অফ এবিসি। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এবার তাহলে কি লেখা যায়, দেখো এখানে অ্যাঙ্গেল এবিসি সমান সমান হাফ অফ অ্যাঙ্গেল এওসি লেখা যায়। দুইটাকে এপাশে নিয়ে এসেছি, তার মানে কি হয়ে গেছে, অ্যাঙ্গেল এবিসি সমান সমান হাফ অফ এওসি। ঠিক আছে, এবার এটাকে 1 নম্বর দিই। এবার দেখো এবিসি বৃত্তচাপ, এবিসি বৃত্তচাপের উপর কি হয়েছে, এবিসি বৃত্তচাপ নিয়ে কাজ করব। আগেরটা দেখো কি বৃত্তচাপ নিয়েছিলাম, দেখো আগেরটা আমি এডিসি বৃত্তচাপ নিয়েছিলাম। তাহলে এখানে তোমরা একটু লিখে নাও যে অ্যাঙ্গেল এডিসি বৃত্তচাপ, এডিসি বৃত্তচাপ এই রকম করে। ঠিক আছে, অ্যাঙ্গেল না, জাস্ট এ বিসির জায়গায় লেখো এডিসি বৃত্তচাপের উপর এবার আমরা কাজ করব। ঠিক আছে, তো এবার দেখো, এবার আমরা আগেরটা নিয়েছিলাম হচ্ছে একটা বি কোণ একটা এ কোণ, মানে একটা বি কোণ একটা ও কোণ, তাহলে বি নিয়েছি ও নিয়েছি এইটা। এইবার নেব এই কোণটা, পেনটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবে। এবার নেব এই কোণটা, এই কোণটা নেব এবং এই কোণটা নেব। ঠিক আছে, তাহলে কি হলো, অ্যাঙ্গেল এ ও সি সমান সমান 2 অফ অ্যাঙ্গেল এ ডিসি। তাহলে এটাকেও যদি ঘুরিয়ে লেখা হয় তাহলে কি হবে, অ্যাঙ্গেল এ ডিসি সমান সমান হাফ অফ অ্যাঙ্গেল এ ও সি। ঠিক আছে, তো এটাকে 2 নম্বর নাম দিয়ে দাও। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, তো এটুকুর আমি একটা ছোট্ট স্ক্রিনশট পাশে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এবার আমাকে এটা মুছতে হবে, তো আমি শুধু নিচটুকুনি মুছেছি, এটা তোমাদের চোখের সামনে থাকবে, বোঝাতে সুবিধা হবে। তো দেখো যে 1 আর 2 নম্বর যে সমীকরণটা লিখেছে, তাহলে লেখো 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই। কি লিখবে, অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসি মানে হচ্ছে এইটা, আর প্লাস অ্যাঙ্গেল দেখো 2 নম্বরে দেখো ছিল এডিসি, অ্যাঙ্গেল এডিসি সমান সমান দেখো হাফ অফ ছিল প্রবৃদ্ধ, যখন এই কোণটা ছিল বি কোণ ছিল তখন কি ছিল, দেখো হাফ অফ প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি, আর দেখো আর একটা ছিল হাফ অফ, বলো ইয়েস, অ্যাঙ্গেল এওসি। একটা এমনি এওসি আর একটা হচ্ছে প্রবৃদ্ধ এওসি। যদি আমি হাফটা কমন নিই তাহলে কি পড়ে থাকলো, প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল এওসি। তো এবার তোমরা জানো যে মানে প্রবৃদ্ধ এওসি মানে এখান থেকে এইটুকুনি যেটা কালো কালি দিয়ে আছে আর যেটা এওসি যেটা নীল কালি দিয়ে আছে, এই দুটো মিলে কত ডিগ্রি, অবশ্যই 360 ডিগ্রি। দেখো এটা টোটালটা মিলে 360, 360 মানে লিখতে পারি যে 4 সমকোণ, তাহলে লিখতে পারি হাফ অফ এটা হচ্ছে 4 সমকোণ। ঠিক আছে, দেখো 2 দিয়ে 4 কাটে 2, তাহলে কত হলো 2 সমকোণ। তাহলে দেখো বি কোণ এবং ডি কোণ, এই যে বি আর এই হচ্ছে ডি, তাহলে এটা নিশ্চয়ই বৃত্তস্থ বিপরীত কোণ, আর এখানে হচ্ছে 2 সমকোণ। তাহলে লেখা যায় যে তাহলে কি প্রমাণ হলো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি হচ্ছে 2 সমকোণ। দেখো এইবার অঙ্ক কিন্তু এখানেই শেষ নয়। ঠিক আছে, এইবার যদি আমি এ ও এবং সিও যে যুক্তটা করেছি সেই যুক্তর জায়গায় যদি আমি বি ও এবং ডি ও যুক্ত করি তাহলে কি প্রমাণ হবে, একদম তাই। আবার বলছি, আমি এখানে যুক্ত করেছি এ ও আর ওসি, এ ও আর ওসিটা যুক্ত করেছি, যুক্ত করে আমার অ্যাঙ্গেল এবিসি এবং এডিসি মানে বি আর ডি কোণটা, বি কোণ আর ডি কোণটা 2 সমকোণ এসছে। যদি আমি বিও এবং ডিও যুক্ত করতাম, বিও এবং ডিও যদি যুক্ত করতাম তাহলে কি প্রমাণ হতো, একদমই তাই। যদি বিও আর ডিও যুক্ত করতাম তাহলে আমাদের এ কোণ এবং সি কোণ, অর্থাৎ এখানে তোমরা লিখতে পারো যদি বিও এবং ডিও মানে এখানে যদি লিখবে আর কি, বিও এবং ডিও যদি যুক্ত করতাম তাহলে অনুরূপভাবে প্রমাণ করা যেত যে অ্যাঙ্গেল বি এ ডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি সমান সমান 2 সমকোণ। এটা কিন্তু আমাদের প্রমাণ করা যেত, যেহেতু পরীক্ষায় তোমাকে দিয়ে এটা করতে হবে, নইলে কিন্তু তোমাকে
কিছু নাম্বার কাটবে। যদি তুমি এই পর্যন্ত অঙ্ক করে আসো তাহলে হয়তো কিছু নাম্বার কাটবে, তাই তোমাকে আবার লিখতে হবে এখান থেকে, মানে এই অঙ্কটা করার পর লিখতে হবে যে বিও এবং ডিও যুক্ত করেও একই রকম ভাবে আমরা প্রমাণ করতে পারি যে এইটা অ্যাঙ্গেল বিএডি মানে এ কোণ এবং বিসিডি মানে হচ্ছে এই সি কোণ সমান সমান দুই সমকোণ। আশা করি বুঝতে পেরেছ। তো এবার চলে আসি আমরা পরের অঙ্কে। দেখো আমাদের পরের অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে দুটি বৃত্ত পরস্পরকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে এবং ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা, ডি এবং সি বিন্দুগামী দুটি সরলরেখা, একটা সরলরেখা হচ্ছে এই এবং অন্য আরেকটি সরলরেখা বি এফ। ঠিক আছে, তো দুটি সরলরেখা বৃত্তকে এবং এ এবং বি বিন্দুতে ছেদ করেছে, এ এবং বি, এবং এখানে এই বৃত্তটাকে ছেদ করেছে ই এবং এফ বিন্দুতে। ঠিক আছে, তাহলে বলে দিয়েছে যে ডি এ বি সমান সমান 75 ডিগ্রি। কোথায়? ডি এ বি মানে এই কোণটা বলে দিয়েছে 75 ডিগ্রি। তাহলে কি দেখাতে হবে? তাহলে দেখাতে হবে যে ডিইএফ এর মান কত, ডিইএফ মানে এই কোণটার মানটি কত হবে। ঠিক আছে, তাহলে দেখে নাও। একটা কাজ করব, সেটা হচ্ছে সি আর ডি পরস্পর যুক্ত করব। যুক্ত করে কি হবে বলছি, সি আর ডি পরস্পর যুক্ত করব। যুক্ত করার পর দেখো এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেছে। তাহলে দেখো লেখো এখানে বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি। ঠিক আছে, এবার দেখো লেখা যায় বহিস্থ অ্যাঙ্গেল ডিসিএফ। কোথায় ডি? এই হচ্ছে ডিসিএফ, অ্যাঙ্গেল ডিসিএফ সমান সমান অনুরূপ কোণ কত দেখো, বি এ ডি। এই কোণটার মতো কোণটা হচ্ছে সি কোণটা, কারণ এটা আর এটা আমি পরস্পর দাগ কেটে দিয়েছি, এটা আর এটা সমান্তরাল হয়ে গেছে। তাহলে কি হবে এখানে বি এ ডি, তাহলে অনুরূপ কোণ হচ্ছে বি এ ডি। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তো এবার দেখো আমরা লিখতে পারি ডিসিএফ, এটাও দেখো আমরা 75 লিখতে পারি, কারণ এটা অনুরূপ কোণ, এটার সঙ্গে এটা দেখো একই রকম সেম টু সেম কোণ আছে, তাই জন্য এটা আমরা লিখতে পারি 75 ডিগ্রি। ঠিক আছে, আবার দেখো লিখতে পারি, লেখো আবার অ্যাঙ্গেল ডিসিএফ প্লাস অ্যাঙ্গেল ডির সঙ্গে দেখো ই কোণটা আমি সেম করছি ডিইএফ সমান সমান দেখো 180 ডিগ্রি। কারণ তোমরা জানো কি, কারণ সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি মান হচ্ছে দুই সমকোণ বা 180 ডিগ্রি। তো এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ ডিসিএফই। তো সি হচ্ছে এইটা আর ডি কোণ এটা, তো এটা হচ্ছে বিপরীত কোণ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। তো দুটো কোণের মান কত হবে? 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তো দেখো এরপর তো আমি এবারে ডি ই যদি এফ মানটা বার করি তাহলে কত হবে? 180 মাইনাস ডিসিএফ হবে। তো ডিসিএফ যদি ওদিকে যায় তাহলে ডিসিএফ কত হবে? নিশ্চয়ই 75 হবে। ঠিক আছে, তাহলে 180 মাইনাস 75 কত হবে? 5 সাথে 1 7 1 8, 105 ডিগ্রি। ঠিক আছে, আমরা এটা বুঝতে পারলাম কত সহজে। দেখো এটা হয়ে গেল, কিছুই না, শুধুমাত্র এটাই ছিল তোমাদের টার্নিং পয়েন্ট যে ডিসিএফটা কত। যদি তুমি ডিসিএফটা বার করতে পারো, ডিসিএফ যদি তুমি এই সি কোণটা যদি বার করতে পারো, তো তাহলে দেখো খুব সহজে অঙ্কটা করা গেল। কারণ ডিইএফ এই সি এর কোণের বিপরীত কোণটা হচ্ছে ই কোণ, তাই জন্য আমি এখানে পরে লিখেছি ডিসিএফ প্লাস ডিইএফ সমান সমান 180। আর তারপরে ডিসিএফ এর মানটা আমরা জেনে গেছি, কারণ এখানে হচ্ছে অনুরূপ কোণ এখানে বলে দিয়েছে বিএডি। তাহলে এই কোণটা আর এই কোণটা সেম টু সেম হয়ে গেছিল বলে তবেই আমরা এখানে ডিইএফ এর মান 180 মাইনাস ডিসিএফ করেছি, মানে 75 ডিগ্রি করেছি, তার মানে এটা হয়ে যাবে 105 ডিগ্রি। আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝে থাকো একটা লাইক তো হতেই পারে এর জন্য। তো দেখে নেওয়া যায় পরের অঙ্কটা। তো তোমাদের পরের কোয়েশ্চেনটা দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? বলেছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করতে হবে। তো ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি করতে হয় তাহলে আগে একটা আউটলাইন টাইপের এঁকে নিই। মনে করো এইটা একটা গোলক, ঠিক আছে,
এটা হচ্ছে এর ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, তোমরা জানো। তো তোমরা লেখো এখানে যে গোলকের ব্যাসার্ধ সমান সমান আর একক। যদি সেন্টিমিটার থাকতো আমরা সেন্টিমিটার, বা মিটার থাকলে মিটার দিতাম, ঠিক আছে। তো এবার যেহেতু বক্রতল সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাহলে লিখবো আমরা যে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 4πr², আর হচ্ছে বর্গ একক বা এককে স্কোয়ার, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার? তো দেখো এবারে গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা আছে। লেখো গোলকের ব্যাসার্ধ, তোমরাও লিখতে লাগো, গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হলো, ঠিক আছে। তাহলে নতুন গোলকের মানে 50% বৃদ্ধি হওয়ার পর যে গোলকটা হয়েছে সেই গোলকটা নতুন ব্যাসার্ধ তাহলে কি হবে? তাহলে লেখো নতুন ব্যাসার্ধ আর ইন্টু 50%, ইন্টু হবে না, প্লাস হবে, বৃদ্ধি যেহেতু বলেছে তার মানে আর ইন্টু 50%, মানে হচ্ছে নিচে 100, কার উপর বৃদ্ধি করা হয়েছে? মানে ব্যাসার্ধের উপর বৃদ্ধি করা হয়েছে 50%, তাহলে ইন্টু আর হবে। আচ্ছা, তাহলে এখানে কত হলো? 1/2, তার মানে এখানে লেখা যায় আর প্লাস, দেখো এখানে r/2, যদি এখানে আমি লসাগু করি 2, তাহলে এটা হবে 2r প্লাস r, মানে কত হলো? 3r/2 একক, ঠিক আছে। এবার আমাদের করতে হবে কি, যে বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে, তাহলে আগে ছিল যখন r তখন 4πr², এখন নতুন r এর জায়গায় কত হয়ে গেছে? 3r/2, তাহলে নতুন বক্রতলের ক্ষেত্রফল কত হবে? নতুন বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr² এর জায়গায় হবে 3r/2 তার হোল স্কোয়ার, তার মানে কত হলো? 4π ইন্টু 9r²/4, 4 কেটে গেল, তাহলে এখানে হলো 9πr², ঠিক আছে। এই পর্যন্ত আশা করি লিখেছো, বুঝতে পেরেছো। তো একটু আমাকে মুছতে হবে, তো আমি এখান থেকে একটু উপরের দিকটা মুছে দিই, এইটুকুনি মুছে দিই, এর মধ্যে আশা করি হয়ে যাবে। তো এখানে করতে হবে ক্ষেত্রফল বৃদ্ধি, বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি। কতটা বৃদ্ধি পেয়েছে? আগে কত ছিল? মানে হয়েছিল 9πr², আর আগে কত ছিল? আগে ছিল হচ্ছে, কোথায় গেল? ওখানে কেটে দিয়েছি, 4πr² ছিল, তাহলে হয়ে যাবে 5πr², ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার যে কতটা বৃদ্ধি হয়েছে? বেড়ে হয়েছে 9πr², আর আগে ছিল হচ্ছে 4πr²। এইবার যেটা করতে হবে তোমাকে, সেটা হচ্ছে শতকরা বৃদ্ধি বার করতে বলেছে। শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে? শতকরা বৃদ্ধি বার করতে গেলে কি করতে হবে? লেখো শতকরা বৃদ্ধি। দেখো বৃদ্ধি পেয়েছে হচ্ছে 5πr²। কতটুকুনির মধ্যে বৃদ্ধি পেয়েছে? 4πr² এর মধ্যে বৃদ্ধি পেয়েছে, মানে যেটা প্রথমে ছিল, ঠিক আছে। তাহলে হচ্ছে 4πr² বৃদ্ধি পেয়েছে, আর শতকরা বৃদ্ধি মানে হচ্ছে ইন্টু 100। আশা করি এইটুকু ক্লিয়ার যে কতটা বৃদ্ধি পেয়েছে 5πr², কতটুকুর মধ্যে বৃদ্ধি পেয়েছে 4πr² আগে ছিল এবং পরে হয়েছে 5πr²। তাহলে কত হলো দেখো, এটা একটু অন্য কালি দিয়ে করি বোঝার সুবিধার জন্য। দেখো পাই কেটে যায়, r² কেটে যায়, 4 দিয়ে 25, 100 কাটে 25 এবং 5 25 125। এটা কিন্তু পার্সেন্ট হবে। কেন হবে? কারণ বলেছে এখানে শতকরা। আশা করি বুঝতে পেরেছো, এটা সোজাই ছিল। তো যদি বুঝতে পেরে থাকো, যারা এখনো লাইক করো না, একটা লাইক করে দিও, আর যারা নতুন এখনো আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে জানিয়ে দাও যে কেমন বুঝতে পারছো কিনা, অবশ্যই কমেন্ট করো। তো এবার আমরা চলে যাবো নেক্সট অঙ্কে। তো আমরা চলে আসি পরের অঙ্কে। আশা করি সবাই লাইক করে দিয়েছো, কমেন্ট করে জানিয়েও দিয়েছো হয়তো কেমন লাগছে। তো ঠিক আছে, তো দেখো পরের অঙ্ক। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। তো দেখো যখনই বলবে যে ব্যাসের দৈর্ঘ্য, তার মানে আমরা সঙ্গে সঙ্গে 2r = 42 ডেসিমিটার লিখে দেবো সঙ্গে সঙ্গে, বেশি দেরি করবো না, ঠিক আছে। তাহলে এখানে আমরা 2r = 42 করে দিলাম।
আর এবারে আমরা কি করব, সবসময় যখন বলে দেবে যে ব্যাসের দৈর্ঘ্য, সঙ্গে সঙ্গে আমরা আর ইকুয়ালস টু বার করবো। আর তাহলে কত হবে, 21 ডেসিমিটার। এটা হচ্ছে আমাদের ফার্স্ট জিনিস। তো লিখবে যে ভূমির ব্যাস সমান সমান 2r সমান সমান 42 ডেসিমিটার, আর নিচে লিখবে আর সমান সমান 21 ডেসিমিটার। এটা হচ্ছে ব্যাসার্ধ। তো এইবার বলেছে যে গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে খরচ করলে কত টাকা টোটাল খরচ পড়বে। তো দেখা যাক কি করা যায়। তো এখানে দেখো, তাহলে এখানে অর্ধগোলাকৃতি যে গম্বুজটা আছে লিখে নিই এখানে অর্ধগোলাকৃতি গম্বুজের কি করব, বক্রতলের ক্ষেত্রফল বার করব। বক্রতলের ক্ষেত্রফল কত হবে, সূত্র জানো, মনে আছে? মনে তো থাকতেই হবে। এটা হচ্ছে তোমার 2πr² হবে, 2πr²। তাহলে 2 লেখো, তারপরে ইন্টু 22/7 দাও, ইন্টু আর এর মান কত এখানে দেখো 21 এর স্কোয়ার কখনোই করতে যাবে না, 21কে দুবার লিখবে, ঠিক আছে? তো লেখো এখানে 3 হলো, তাহলে এখানে কত হলো 44 ইন্টু 63। তো 44 ইন্টু 63 কত হয় 2772। তোমরা ক্যালকুলেটর চেক করে নাও বা হাতে করে নাও, দেখো 2773। আচ্ছা, ডেসিমিটার কিন্তু স্কোয়ার হবে, কারণ এখানে আমরা ক্ষেত্রফল বার করেছি। এবার আমরা দেখো ডেসিমিটার থেকে সরাসরি আমরা মিটারে করে নেব সুবিধার জন্য। তো এখানে কত হবে দেখো, আমরা ডেসিমিটার থেকে মানে বর্গ ডেসিমিটার থেকে মিটারে করতে গেলে আমাকে 100 দিয়ে ডিভাইড করতে হবে, ভাগ করতে হবে। তাহলে হবে 27.72 বর্গ মিটার। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এবার দেখো প্রতি বর্গমিটার খরচ হবে কত, প্রতি বর্গমিটার খরচ হবে বলে দিয়েছে 35 টাকা। ঠিক আছে, তো এখানে তোমরা লেখো যে এক বর্গমিটার খরচ হবে কত, 35 টাকা। তো এখানে বুঝতে পারছো কেন মিটার করেছি, কারণ এখানে বর্গমিটার বলে দিয়েছে দেয়। ঠিক আছে, তো এবার দেখো 27.72 বর্গমিটার কত খরচ হবে, 35 ইন্টু 27.72 করলে কত খরচ হয় দেখে নাও একটু গুণ করে। এটা গুণ করে হবে 970.2 টাকা। দেখো ঠিক আছে কিনা কমেন্ট করে জানাও আমাকে, ঠিক আছে, যে গুণটা করে কত হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো, অঙ্কটা খুবই সোজা ছিল। সব থেকে টার্নিং পয়েন্ট হচ্ছে এটা যে বর্গ ডেসিমিটার থেকে মিটার কি করে হচ্ছে, কারণ কেন 2 ঘর আগে হচ্ছে দেখো, কি কিলো হেক্টর ডেকা মিটার ডেসি একটা ঘর হচ্ছে, মিটারের পরেই ডেসি। তাহলে আমরা 100 দিয়ে কেন ভাগ করলাম, কারণ এখানে দেখো বর্গ আছে, তখনই 10-এর স্কোয়ার করে দেবো মানে 100, তখন 100 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো ডেসিমিটারকে মিটারে করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু বর্গ ডেসিমিটারকে যদি আমি বর্গ মিটার ট্রান্সফার করতে যাই তাহলে কিন্তু আমাকে 100 দিয়ে ডিভাইড করতে হবে। তো এই ছিল অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই পরীক্ষায় আসার মতো অঙ্ক। আশা করি বোঝাতে পেরেছি। তো কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অলে প্রেস করে দাও, যাতে করে নতুন ভিডিও আসলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। আর প্লেলিস্টে অনেক রকমের ভিডিও আছে, তোমরা যদি ইচ্ছুক থাকো যে প্লেলিস্টের ভিডিওগুলো দেখার জন্য, অনেক টিপস অ্যান্ড ট্রিক্সের ক্লাস 10-এর অনেক রকম ভিডিও আছে, তো পারলে একটু চেক করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকো #ম্যাথসম্যানিয়া।